হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি কালকি 2898 এডি এই মুভিটার আমি রিভিউ করব। যে মুভিটা আজকে আমি দেখে এলাম নিউ এম্পায়ারে। সকাল 9টার সময় শো ছিল, খুব কম লোকজন ছিল নিউ এম্পায়ারে। সকালের শোতে খুব খুব একটা লোকজন হয় না। এই হলো সেই টিকিট। একটা চ্যানেল রয়েছে, যে চ্যানেলটা এরকম সে সেই মুভিটা দেখেছে কিনা সেটা সে টিকিট দেখিয়ে তারপরে সে ইয়ে করে অনেকটা সেই চ্যানেলকেই অনুকরণ করলাম। তো যাই হোক, সেটা পরের কথা। তা 3 ঘন্টার ডিউরেশন ছিল। কিছু জায়গা অবশ্যই বোরিং ছিল, কিন্তু তার পেছনে রিজন ছিল, এবং যেভাবে ক্যারেক্টারগুলো আস্তে আস্তে বিল্ড আপ হতে থাকে দুর্দান্ত রকমের। প্রথমে যেভাবে মহাভারতের একটা যুদ্ধ দিয়ে স্টার্টিং হয়, হয়তোবা নাগাসিন যদি মহাভারতকে নিয়ে যদি একটা সিরিজ বানায়, আমার বোধহয় মানে সেটা বোধহয় কোনো অংশে কম হবে না। এবং এখানে শুরুতেই বলে রাখি, প্রচুর ক্যামিও রয়েছে, যেগুলো দেখলে পরে আপনাদের বেশ মজা লাগবে। এবং সিনেমাতে যেরকম রোমান্টিক দৃশ্য খুব কমই রয়েছে, যেরকম ফাইট সিকোয়েন্স রয়েছে, যেরকম ইমোশন রয়েছে, যেরকম অ্যাকশন রয়েছে, যেরকম সিনেমাটোগ্রাফির কাজ, কালার প্যালেট, এবং যেভাবে একটা ওয়ার্ল্ড বিল্ড আপ করা হয়েছে এখানে, যেই মানে যেই সুপ্রিমটাকে যেভাবে দেখানো হয়েছে। একটা সিনের কথা আমি শুরুতেই বলে রাখি, যেটা আমি একটু এর আগে আমি বললাম, যে প্রথমে যে মহাভারতের যে কাহিনী দিয়ে যেভাবে শ্যুট হয়, যেভাবে স্টার্টিংটা হয়, যে অশ্বত্থামা সে যেই নাক যে যে তীরটা ছুঁড়ে মারে, সেটা ভুল করে সে উত্তরার গর্ভে গিয়ে পড়ে, এবং যার ফলে অশ্বত্থামা যে শ্রীকৃষ্ণ থেকে অভিশাপটা পায়। এইভাবে মুভিটা শুরু হয় এবং শেষও হয় কিন্তু এক্স্যাক্টলি এরকমই, এমনই একটা ক্যারেক্টার দিয়ে, যেটা দেখলে পরে আপনারা বুঝতেই পারবেন না যে এইভাবে শেষ। আপনারা সবাই জানেন যে কালকি 2898 এলডি, এটা তিনটে পার্টে আসে। এটা একটা সিনেমাটিক ইউনিভার্স নাগাসিন তৈরি করছেন, যার ফার্স্ট পার্টটা আজকেই মানে 27 জুন 2024 রিলিজ হলো। 3 ঘন্টা টাইম ইনভেস্ট করে যেভাবে মুভিটাকে বানানো হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। যেভাবে একটা ওয়ার্ল্ড তৈরি করা হয়েছে, আমি যদি সেই ওয়ার্ল্ডটার কথা বলি, যে সুপ্রিম, আপনারা সবাই জানেন যে এরকম সুপ্রিম একটা আলাদা একটা ওয়ার্ল্ড। এবং সুপ্রিম ইয়াস্কিন, সেটা কিন্তু একটা 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 নাম। সেই সুপ্রিম ইয়াস্কিনের সেখানে দেখা করা খুব মুশকিল। এবং সাম্বালা গ্রামটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। শুধু তাই নয়, এখানে শাশ্বতর নাম কিন্তু আপনারা যদি মুভিটা না দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে তার নাম থাকে কমান্ডার মানাস। সে কিন্তু খুব অসুবিধায় পড়লে তবেই কালির সাথে আপনি দেখা করতে পারবেন। এবং প্রজেক্ট কে যেটা রয়েছে এখানে, প্রজেক্ট কে কথা আমি যদি বলি, যে সেটা হলো যে যেসব মায়েরা গর্ভবতী হয় তাদের উপর একটা কি বলবো, তাদের উপর একটা বৈজ্ঞানিক একটা উপায় তাদের উপর মানে ধার্য করা হয়, যেটা নাম হলো প্রজেক্ট কে। এখানে দিশা পাঠানি রয়েছে, তার নাম থাকে রাক্সি, আপনারা জানেন সবাই। প্রভাসের নাম থাকে ভৈরবা। এবং অশ্বত্থামা যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু অনেক অনেক পরে আসে, একটা বাচ্চাকে অবশ্যই বাঁচায়, এবং তারপর থেকে কিন্তু সিনেমাটা অন্য একটা মানে অনেকটা লিফট করতে থাকে সিনেমাটা। এবং এখানে দুটো ফাইট সিকোয়েন্স রয়েছে অশ্বত্থামার সাথে ভৈরবের, সেটা হলো ইন্টারভেলের আগে এবং ইন্টারভেলের পরে। দুটো ফাইট সিকোয়েন্সেস দুর্দান্ত। এবং যেভাবে এখানে পুরো ওয়ার্ল্ডটাকে, আবারও বলছি, বিল্ড আপ করা হয়েছে, যে এখানে মেশিনপত্র থেকে শুরু করে সেখানকার মানুষজন যেরকম, এবং কাশিকে যেভাবে দেখানো হয়েছে, যে বলছে যে পৃথিবীর একদম শেষ শহর, সে শহরে এমনই একদল রয়েছে, তারা না খেতে পারছে না, খাবার খেতে পারছে না, মানে খুবই অসহায়। তাদের সেখানে অন্ন, বস্ত্র, বাসস্থানের অবস্থা খুবই খারাপ। কিন্তু আপনি যদি সুপ্রিমে যান, একটা সিনের কথা অবশ্যই বলতে হবে, যেখানে দিশা পাঠানি এবং অবশ্যই প্রভাস সেখানে যায়। সেখানে একটা সিন রয়েছে, যে ঘোড়ায় করে দুজনে যাচ্ছে, এবং একটা একটা সাগরের মতো একটা জায়গা রয়েছে, এবং বেশ গাছগাছালি রয়েছে। মানে সেটাও কিন্তু বানানো, মানে পুরো ওয়ার্ল্ডটাকে যেভাবে সেখানে ক্রিয়েট করা হয়েছে না, আপনি যদি সিনেমাটা না দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনি একটা রিভিউ দেখে হয়তো বা এখানে কি বুঝতে পারবেন, আপনি যদি অবশ্যই মাস্ট ওয়াচ একটা মুভি। এবং এখানে যেভাবে ক্যামিওগুলোকে, যেভাবে হঠাৎ হঠাৎ করে ক্যামিওগুলো চলে আসে না, আপনি দেখে না আপনার কিন্তু দুর্দান্ত লাগবে, যে আরে এই ক্যারেক্টারটা কি এখানে, সে একটু সময়ের জন্য আসে, এসে ক্যামিওটা কিন্তু হুট করে ক্যামিওটা চলে যায়। মানে যেভাবে বিল্ড আপ করা হয়েছে অবশ্যই ভালো।
এবং এই যে এখানে আপনারা সবাই জানেন দীপিকা পাদুকোনের নাম থাকে সামাতি। সামাতির গর্ভে যে কল্কি আসবে সেটা তো আপনারা অলরেডি জেনে গেছেন, কিন্তু সে কি জন্মগ্রহণ করবে কি করবে না সেটা আপনারা মুভি না দেখলে বুঝতে পারবেন না। এবং অশ্বত্থামা তাকে সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করবে। যখন থেকে অশ্বত্থামা মানে সে নিচে বসে বছরের পর বছর ধরে সে শিবের আরাধনা করে, এবং আপনারা সবাই জানেন যে 6000 বছর আগের এবং 6000 বছর পরের দুটো টাইম লাইনের ঘটনা কিন্তু এখানে দেখানো হয়েছে। প্রথমে যেটা দেখানো হয়েছে সেটা হলো 6000 বছর আগের, মানে 3102 BC, যে সময় মহাভারতের যুদ্ধটা হয়েছিল, যেটা এক্স্যাক্টলি অনুমান করা হয়। এবং 2898 ADর ঘটনাটা যে টাইম লাইনটাকে ঘিরে আপনারা মুভিটা দেখবেন। এই যে 6000 বছর আগের এবং 6000 বছর পরের ঘটনা, এবং আপনারা সবাই জানেন যে অশ্বত্থামাকে শ্রীকৃষ্ণ শাপ দেয় যে তুমি কিছুতেই মরবে না, তুমি যন্ত্রণা ভোগ করবে। এখানে কিন্তু সেই জিনিসটা হয়। এবং অমিতাভ বচ্চনের ভয়েস ওভার, শুধু তাই না, এখানে অশ্বত্থামার যে ক্যারেক্টারটা তিনি যেভাবে প্লে করেছেন, এবং অশ্বত্থামা তখনকার যুগের লোকেরা যে এমনি মানুষের থেকে তার হাইটে বড়, এখানেও সেই জিনিসটাকেই কিন্তু দেখানো হয়েছে যে হাইটটা অমিতাভের বেশ বড়। এবং এখানে প্রভাসও রীতিমতো ফাটিয়ে অভিনয় করছে। দীপিকার অভিনয় নিয়ে কোনো কথা হবে না, দিশা পাটানি তার রক্সি ক্যারেক্টারটা যতটুকু সময় এসছে ফাটিয়ে অভিনয় করেছে। এবং অবশ্যই শাশ্বত যতটুকু সময়, শাশ্বতকে আমার ডিসেন্ট লেগেছে। এবং অবশ্যই কামাল হাসান অ্যাজ এ কালির ভূমিকায় তিনি যতটুকু সময় স্ক্রিনে খুব কম সময় ছিলেন, ফাটিয়ে অভিনয় করেছেন। এবং তার একটা কারণের জন্য যে তার যখন একটা ট্রান্সফরমেশন আসে সেটাও কিন্তু রীতিমতো দেখবার মতো। এবং ভিএফএক্স এর কাজ মাইন্ড ব্লোয়িং, আমার কিন্তু ভালো লেগেছে। ভিএফএক্স এর কাজ আর একটু ভালো হতে পারতো, কিন্তু স্ক্রিন প্লে ফার্স্ট হাফে কিন্তু অনেকটাই কিন্তু পড়তির দিকে থাকে, মানে অনেকটাই আপনার কিছুটা বোরিং ফিল করবে। অ্যাকচুয়ালি সিনেমাটার যে ঘটনাকে একটা বিল্ড আপ দেওয়ার একটা ব্যাপার থাকে, সেই জন্য ফার্স্ট হাফটা বেশ কিছুটা বোরিং, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু একদম ফুল স্পিডে কিন্তু গাড়ি দৌড়েছে। এবং বুজ্জির ক্যারেক্টারটা তো অবশ্যই দুর্দান্ত। বুজ্জির সাথে যে ভৈরবের যে ক্যারেক্টারটা সেটাও ভালো। এবং ভৈরব এই যে প্রভাসের ক্যারেক্টারটা যে অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু আপনারা সিনেমার একদম শেষে এসে ব্যাপারটা ফিল করতে পারবেন। এবং সত্যি কথা বলতে আমার সিনেমাটা দেখে রীতিমতো গুজবাম্প দিচ্ছিল। আমার মুভিটা দুর্দান্ত লেগেছে। সিনেমাটা কি আর বেশি কিছু রিভিল করা যাবে না, তাহলে হয়তো অনেক কিছু আমি হয়তো বা বলতে বলেই ফেলবো। এতটুকু বলতে পারি, মাস্ট ওয়াচ একটা ফিল্ম, সেটা হলো কল্কি 2898 AD, যেখানে অমিতাভ বচ্চন ফাটি অভিনয় করেছে, প্রভাস তো ফাটিয়ে অভিনয় করেছে। তাদের অ্যাকশন সিকোয়েন্সগুলো দুর্দান্ত। এবং অন্যান্য প্রভাসের যখন অন্য জায়গায় সে অ্যাকশনগুলো করে ভালো, এবং তার কমেডি সেটা অতটা ভালো না চললেও মোটামুটি কিন্তু তার কমিক রিলিফ সে আনার কিছু জায়গায় চেষ্টা করে। এছাড়া অন্যান্য ক্যারেক্টারগুলো তো বেশ ভালো। আর দীপিকার কথা কি বলবো, কিছু বলা নেই, বেশ ভালো। বিজিএম কিন্তু দুর্দান্ত। এবং মহাভারতের প্রথম যে সিনটা এবং মহাভারতের শেষে একদম যে সিনটা, এই দুটো সিন আমার মারাত্মক লেগেছে। যেরকম বিজিএম এর কাজ, যেরকম এখানে ভিএফএক্স এর কাজ, অসম্ভব ভালো। একটা হিন্দি মুভি আমি দেখছি, যদিও এটা প্যান ইন্ডিয়া রিলিজ করছে, তামিল তেলুগু থেকে শুরু করে আরও বেশ কয়েকটা ভাষায় আসছে, কিন্তু এরকম মুভি যদি আসে তাহলে তো রীতিমতো ফাটিয়ে। যদিও আমি নিয়ম পারে বেশ কটা লোক ছিল, কিন্তু অন্যান্য সিঙ্গেল স্ক্রিনে যখন এই মুভিটা চলবে না, রীতিমতো সিটি পড়বে, হাততালি পড়বে। বিশেষ করে অমিতাভের যে যখন এন্ট্রি সিনটা হবে, অশ্বত্থামার যখন এন্ট্রি সিনটা হবে তখন, বা যখন ভৈরবের যখন এন্ট্রি সিনটা আসবে, ডিগবাজি দিয়ে যখন ফার্স্ট সিনটা আসবে, প্রভাসের ক্যারেক্টারটা ফাটিয়ে অভিনয় করেছে। এবং সিনেমাটা কিন্তু টপ নচ। এটাই ছিল আমার কল্কি 2898 AD মুভির রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই কল্কি 2898 AD এই মুভিটা দেখুন, কিছুতেই এই মুভিটা মিস করা চলবেই না। ডিরেক্টেড বাই নাগা সিং, আপনারা সবাই তো জেনে গেছেন। আর ক্যামিও সিনগুলো নিয়ে আর কি বলবো, মাইন্ড ব্লোয়িং। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই কালকে দেখুন, যারা দেখেছেন তাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। টাটা।